Hello, my dear students. Welcome to our online session. I am Samuel Shaha, your English teacher. Today I will take your English second paper class. I hope that all of you are well and fine and everything is going well and you are doing study well in your home, and I hope that all of you are doing well in your second round quiz exam. You know that I have been taking class topic narration. In our last class, we discussed basic rules of assertive sentence and interrogative sentence of narration. So, consequently, today I will discuss the rules of narration of imperative sentence. So, before starting our today's class, at first we will focus on our today's lesson plan, which will be helpful to all of us to understand what is going to be discussed today. So today's lesson plan, very easy, simple and small. Some rules of narration, that means imperative sentence. Now come to the point. You have already known that what is reporting verb or reported speech. As you are Gregorian, so from the very beginning of class 7, you know the basic rules. What is reporting verb, what is reported speech. So we should not discuss it more. গ্রেগরিয়ান হিসাবে তোমরা খুব ছোট থেকেই ক্লাস 7 থেকেই ন্যারেশনের সাথে তোমরা পরিচিত। রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল থাকলে আমরা উড দিই এবং শ্যাল থাকলেও উড ব্যবহার করব। তো তোমরা এই নিয়মগুলো সবাই জানো। যাই হোক, এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের রুলসে ফলো করব। রিপোর্টিং ভার্বটি রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব, যেমন অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, আদেশ বোঝালে অর্ডার অথবা কমান্ড, ক্ষমা বোঝালে বেগ, উপদেশ বোঝালে অ্যাডভাইস, ADVISE অ্যাডভাইস, এবং কোনোটাই না বোঝালে আমরা টেল ব্যবহার করি বা ব্যবহৃত হয়। তবে রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্ম হলে উল্লেখিত ভার্বগুলোরও পাস্ট ফর্ম হবে। So before doing narration of imperative sentence, at first you have to understand or you have to have a clear idea about imperative sentence. That means what is imperative sentence? So imperative sentence দ্বারা তোমাকে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো যদি বোঝানো হয়, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, imperative sentence দ্বারা এগুলো বোঝানো হয়ে থাকে। So let us clarify this rule through some example. Mother said to me, always speak the truth. Mother said to me, always speak the truth. মা আমাকে বললো যে সবসময় সত্যি কথা বলবে, সত্য কথা বলবে, এটা ইউনিভার্সাল ট্রুথ। সো এটা কি উপদেশ। মাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এখন মাদার সাইড টু মি, যেহেতু এটা উপদেশ দেওয়া হয়েছে, তো সাইড টুর পরিবর্তে কি আসবে? অ্যাডভাইস। আর যেহেতু সাইড টু পাস্ট টেন্স, সেই জন্য অ্যাডভাইসের পাস্ট টেন্স কি হবে? অ্যাডভাইসড। মাদার অ্যাডভাইসড মি। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে তোমরা TO2 ব্যবহার করবে, যেমন অ্যাসারেটিভ সেন্টেন্সে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে সে জায়গাটায় আমরা দ্যাট ব্যবহার করি। ঠিক একইভাবে এখানে আমরা দ্যাট ব্যবহার না করে TO2 ব্যবহার করব। মাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এই উদাহরণটিতে রিপোর্টেড স্পিচটি দ্বারা উপদেশ বোঝাচ্ছে, ফলে রিপোর্টিং ভার্ব হিসেবে অ্যাডভাইস ব্যবহৃত হয়েছে। যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্ম এ আছে, এই জন্য অ্যাডভাইসের পাস্ট ফর্ম অ্যাডভাইসড ব্যবহৃত হয়েছে। সেকেন্ড ওয়ান ইজ, রিপোর্টেড স্পিচটি যদি মূল ক্রিয়া দ্বারা শুরু হয় তবে ইনভাইটেড কমা তুলে দিয়ে টু ব্যবহার করতে হবে। আই হ্যাভ অলরেডি টোল্ড ইট। এবং রিপোর্টেড স্পিচের হুবহু লিখতে হবে। এক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো, হি সাইড টু মি ডু ইট অ্যাট ওয়ান্স। সে আমাকে বললো যে এটা এখনই করো। সো তুমি যদি এটাকে আদেশ ধরে নাও, তাহলে এটা কী হবে? অর্ডার।
আর যদি মনে করো না এটা আদেশ উপদেশ তো অবশ্যই না, ডু ইট অ্যাট ওয়ান্স, তুমি এটা এখনই করো, এটা অবশ্যই অর্ডার বোঝায়। বা তুমি যদি এটাকে অর্ডার না এসে ধরতে চাও, নর্মালি এখানে টেলের পাস্ট টেন্স তুমি টোল্ড ব্যবহার করতে পারো। সো হি টোল্ড মি, সেটটির পরিবর্তে টোল্ড হবে, অথবা অর্ডার, হি অর্ডার্ড মি, এবং কমা ইনভার্টেড কমা উঠে যাবে, সেখানে তুমি টু বসাও, টি ও টু। এবং তুমি জানো টি ও টু এর পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, টি ও টু এর পর ভার্বের কোনো চেঞ্জ হয় না। উই হ্যাভ অলরেডি ডিসকাসড ইট ইন দ্য রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস। সো হি টোল্ড মি টু, টি এর পরে টু কোনো চেঞ্জ হবে না, ডু, বাদ বাকি যা আছে অপরিবর্তিত। সো হি টোল্ড মি টু ডু ইট অ্যাট ওয়ান্স। নেক্সট ওয়ান, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তবে রিপোর্টিং ভার্বের পূর্বে নট টু বসবে, অর্থাৎ নেগেটিভ মানে না, এই জন্য টু এর আগে আমরা কি ইউজ করবো, নট ইউজ করব। চলো একটা উদাহরণের মাধ্যমে এটা আমার পরিষ্কার করা যাক। ফাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান, বাবা আমাকে বললো যে রোদ্রে ঘোরাফেরা করিও না। তো স্বাভাবিকভাবে বাবা এখানে কি আমাকে উপদেশ দিল অথবা আদেশ দিল, এখানে উপদেশ হবে না, সরি, এখানে আদেশ দিল। যে বাবা বললো যে তুমি রোদ্রে ঘোরাফেরা করতে পারবে না বা করো না, আদেশ। সো ফাদার হোয়াট, ফাদার অর্ডার্ড অর অ্যাডভাইসড মি, এখানে অর্ডার দিয়ে ওটাই বেটার। বাবা আমাকে উপদেশ অথবা আদেশ দিল যে, ফাদার অর্ডার্ড মি। যদি ডু নট নেগেটিভ আসে সেজন্য তোমার টু এর আগে, অর্থাৎ টু রান ইন দ্য সান, এই টু এর আগে নট বসাতে হবে, নট টু রান ইন দ্য সান। আরেকটা হয় ফাদার ফরওয়েড মি, ফরওয়েড FORBAD, সবাই খাতা লিখে নাও, ফরওয়েড, ফাদার ফরওয়েড মি টু রান ইন দ্য সান। যখন তোমরা ফরওয়েড ইউজ করবো, অর্থাৎ ফরবিড মানে নিষেধ করা, FORBID, ফরবিড মানে নিষেধ করা। যদি আমরা চাই যে না নিষেধ করলো, অর্থাৎ নটটা ব্যবহার করবো না, নিষেধ করা মানে নেগেটিভ, নিষেধ করা মানে না করাই, কিন্তু অর্থাৎ যদি আমরা চাই নট এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করবো না, তাহলে সেখানে আমরা অর্ডার অর অ্যাডভাইসড মি নট টু না দিয়ে আমরা ব্যবহার করতে পারি ফাদার ফরওয়েড মি, FORBAD, ফরওয়েড মি টু রান ইন দ্য সান। ফরওয়েড ব্যবহার করলে আর নট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। রিপোর্টেড স্পিচটি ফ্রেজ দ্বারা আরম্ভ হলে প্লিজ তুলে দিয়ে প্রথমে কাইন্ডলি ব্যবহার করা যায়, তবে শুধু প্লিজ বাদ দিলেও চলে। যেমন ডিরেক্ট, মতিন সেড টু হামিদ প্লিজ লেন্ড মি ইয়োর পেন। এটি দুভাবে করা যায়, দেখো কি, মতিন রিকোয়েস্টেড হামিদ টু লেন্ড হিম হিজ পেন। আমরা নর্মালি যে নিয়মটা শিখেছি সেই নিয়ম দিয়ে আমরা এটা করতে পারি। মতিন সেড টু পরিবর্তে কি রিকোয়েস্টেড হবে, মতিন রিকোয়েস্টেড হামিদ, এবং প্লিজ মানে দয়া করে বোঝাই যাচ্ছে যে এটা কি অনুরোধ করা হচ্ছে। তো যেহেতু প্লিজ, এই জন্য আমরা একেবারে সেড টুর পরিবর্তে কী ব্যবহার করলাম, রিকোয়েস্টের পাস্ট ফর্ম রিকোয়েস্টেড ব্যবহার করলাম। তো সেক্ষেত্রে এখানে প্লিজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এগেন আই এম রিপিটিং দিস, ইন দিস সেক্টর ইউ আর নট অ্যালাউড টু ইউজ প্লিজ অ্যাজ ইউ হ্যাভ অলরেডি ইউজ রিকোয়েস্ট ইন লিউ অফ or for please. That means you have to do it in normal sense. You have to use to and then after the main verb, that means lend, verb LEND, to lend him, him বলতে এখানে মতিন, his pen। আবার যদি কেউ একটু এটা অন্যভাবে করতে চাও সেটাও করা সম্ভব, অবশ্যই সম্ভব। মতিন রিকোয়েস্টেড হামিদ টু কাইন্ডলি লেন্ড হিম হিজ পেন। তুমি বলতে চাও স্যার প্লিজের পরিবর্তে একটা কোনো একটা শব্দ আমি ব্যবহার করবো, তাহলে তুমি সেখানে প্লিজ এর পরিবর্তে কাইন্ডলি ব্যবহার করতে পারো। So both are correct here. I think there will have no confusion for you in this sector. So Motin requested Hamid to kindly lend him his pen. রিপোর্টেড স্পিচটি নেগেটিভ হলে কাইন্ডলি বসবে না। এখন দেখো যদি রিপোর্টেড স্পিচটা কি হয়, নেগেটিভ হয়, তাহলে কাইন্ডলি বসবে না। মতিন সেড টু মি প্লিজ ডোন্ট টেল হিম দ্য সিক্রেসি, মতিন আমাকে বললো যে তাকে এই গোপনীয় বিষয়টা বলো না। মতিন রিকোয়েস্টেড মি নট টু টেল হিম দ্য সিক্রেসি। সো এখানে কিন্তু আর কাইন্ডলি ব্যবহারটা হচ্ছে না, সেজন্য আই উইল সাজেস্ট টু অল অফ ইউ দ্যাট আমরা সবাই সহজ নিয়মটাই ফলো করার চেষ্টা করবো, তাহলে ভুল হবে না। প্যাসেজ নারেশনের ক্ষেত্রে আরও অনেক নিয়ম আমাদের আসবে। সো এই বেসিকে যেন কোনো ঝামেলা না থাকে, যতটা সহজ করা যায় সেজন্য আমি বললাম। when you will face or when you will practice passage narration, there will have some important rules. For those reasons I am suggesting to all of you that, or I am giving suggestion to all of you that from basic level you should not
create more complexity, try to make it easy. So that's why প্লিজ থাকলে বড় নর্মালি আমরা ব্যবহার করব, এবং প্লিজ ডোন্ট থাকলে বড় নর্মালি আমরা কি নট টু, অর্থাৎ টু এর আগে নট ব্যবহার করে আমরা শিখছি একটু আগে, সেই নিয়মটা আমরা ফলো করব। মতিন রিকোয়েস্টেড মি নট টু টেল হিম দ্য সিক্রেসি। এম আই ক্লিয়ার? ওকে। নেক্সট 5 নম্বর রুলস, রিপোর্টেড স্পিচে ভোকেটিভ কেস, অর্থাৎ কাউকে সম্বোধন করা বোঝালে তো থাকলে তা বাদ দিতে হয় অথবা অতিরিক্ত হিসেবে অ্যাড্রেসিং যোগ করতে হয়। হি সেড সুমন কাম হেয়ার, অর্থাৎ সে বলল সুমন, এখানে সুমন নামে সম্বোধন করা হলো, কাম হেয়ার দিকে আসো। সো হি টোল্ড সুমন টু গো দেয়ার। এটা একটা বিষয় খুব ইম্পর্টেন্ট। হি সেড, সে বলল সুমন এদিকে আসো। এই কথাটা যখন তুমি বলতেছো তখন কি বলবে, যে সে সুমনকে সেখানে যেতে বললো। তো এখানে প্রশ্ন যেটা আসা, সেখানে কিন্তু উত্তরে কী হয়ে যাচ্ছে, যাওয়া। সো কামের পরিবর্তে কী ব্যবহার হচ্ছে, গো। সো হি টোল্ড সুমন টু গো দেয়ার, অথবা অ্যাড্রেসিং সুমন, হি টোল্ড হিম টু গো দেয়ার। এটা খুব সুন্দর একটা নিয়ম। সুমন নামে সম্বোধন করে তাকে সে কি বললো, যেতে বললো। হি টোল্ড হিম টু গো দেয়ার। রিপোর্টেড স্পিচটি লেট দ্বারা শুরু হলে এবং প্রস্তাব দেওয়া বোঝালে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ আর সাজেস্ট ব্যবহৃত হয়। ইনভাইটেড কমা এর পরিবর্তে দ্যাট ব্যবহৃত হয়। রিপোর্টেড স্পিচে কর্তার পরে শুড বসাতে হয়। লাইন, এই নিয়মটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় আসবেই। দ্য স্টুডেন্টস সেড টু মি লেট আস অ্যারেঞ্জ ফর এ পিকনিক। সো দ্য স্টুডেন্টস প্রপোজ টু মি, অর্থাৎ যদি লেট আস দিয়ে কোনো বাক্য শুরু হয়, if any imperative sentence start with let us, then when you will do narration in indirect form, then you have to use proposed to. You have to use proposed to in lieu of said to. হ্যাঁ, প্রপোজড কেন হলো, যেহেতু এটা পাস্ট টেন্স আছে said to, সেজন্য PROPOSE প্রপোজের পাস্ট ফর্ম প্রপোজড, এবং তারপরে অবশ্যই অবশ্যই TO টু ব্যবহার করতে ভুলবে না, ভুলবে না। দ্য স্টুডেন্টস প্রপোজ টু মি, এবং কমা এবং ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট বসবে, এরপরে সাবজেক্ট বসবে লেট আস, অর্থাৎ এখানে আসের সাবজেক্টিভ ফ্রম উই, এবং এরপরে শুড বসাবে, বাদ বাকি যা আছে অপরিবর্তিত, দ্যাট উই শুড অ্যারেঞ্জ ফর এ পিকনিক। আমি আবারও বলছি, নিয়মটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মটা তোমরা কোনো না কোনো সময় কোনো পরীক্ষায় এই নিয়মটা অবশ্যই পাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। যাই হোক, বিষয় দ্রষ্টব্য মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট ফার্স্ট পার্সন হলো দ্যাটের পরে উই বসে। যাই হোক, 7 নাম্বার, ডিরেক্ট স্পিচে লেট থাকা সত্ত্বেও বাক্যটির অর্থ যদি প্রস্তাব না বোঝায়, তবে কর্তার পরে মে বা মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসতে হয়, তবে বাক্যটির অর্থ অনুসারে যে কোনো রকম পরিবর্তন হতে পারে। চলো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে সহজভাবে এই নিয়মটা বোঝার চেষ্টা করি। একটু আগে আমরা কি শিখলাম, যে লেটাস থাকলে পরে আমরা সেট টু পরিবর্তে প্রপোজ টু ব্যবহার করব, এবং কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট ব্যবহার করব। এরপরে ভার্ব সাবজেক্ট বসাবো, এবং সাবজেক্টের পরে আমাদের শুড অবশ্যই বসাতে হবে, এবং বাদ বাকি যা থাকবে সবই অপরিবর্তিত। ওকে, এবার আমরা দেখি 7 নম্বরে কি বলা হয়েছে। সুমন সেড লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। তো লেট থাকলে পরে আমরা কি করব, সেইটি ব্যবহার করি। সুমন সেইড কমা উঠে যাবে দ্যাট, এবং হিমের সাবজেক্টিভ ফ্রম হি, এবং লেট থাকলে পরে আমরা মাইট ইউজ করবো, যেখানে লেটাস থাকলে শুড, লেট থাকলে পরে মাইট। সো হি মাইট, বাদ বাকি যা সব পরিবর্তিত, হি মাইট সে হোয়াট এভার হি লাইকড। প্রশ্ন যেহেতু লাইকস অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে, কাজ চেঞ্জ করার সময় কী হবে, এটা পাস্ট ইনডিফিনিট, হি লাইকড। নেক্সট ওয়ান, ডিরেক্ট হি সেড টু মি লেট মি কাম ইন। হি রিকোয়েস্টেড মি দ্যাট, সেটা আমাকেই বললো, এখানে ক্যামেরার চেঞ্জ হচ্ছে না। হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। দেখেছো, ওখানে কিন্তু নিয়মে বলা আছে মে বা মাইট কিংবা মাইট বি অ্যালাউড টু বসতে পারে। সো সেই নিয়ম অনুযায়ী এখানে কি, হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। এখানে লক্ষণীয় যে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই হচ্ছে। So that was the rules of imperative sentence. If you have any question, confusion regarding this lecture, and if you do not understand any rules of imperative sentence which I have discussed today, so feel free to ask me. I will try to help you. But I will
suggest to all of you that narration is not so much difficult for you. Now I am discussing very basic rules just for the betterment to all of you. যারা হয়তো বা ন্যারেশনটা আগে ঠিকমতো বুঝো নাই বা ফাঁকি দিয়ে আসছো, ঠিকমতো করো নাই, এবং যেহেতু গত বছর ক্লাস 8-এ তোমরা ছিলে, হ্যাঁ, জেএসসি পরীক্ষা দিতে পারো নাই, প্যাসেজ ন্যারেশন করার তেমন একটা সুযোগ হয় নাই প্র্যাকটিস করার, এই জন্য আমি খুব বেসিক লেভেল থেকে শুরু করেছি। এবং এই আলোচনাগুলো সম্পূর্ণ হয়ে গেলে পরেই আমি প্যাসেজ ন্যারেশনের রুলস এবং প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিসে চলে যাব। সো তখন কিন্তু সমস্যা হবে যদি এখন ভালো মতো এগুলো না বুঝো। So stay safe and healthy, and best of luck to all of you for your quiz exam. No more today, and lot of thanks to you for listening my lecture. Okay, thank you.